এদিকে ইমান ছাদের রেলিংয়ে হেলান দিয়ে এক দৃষ্টিতেই ফোনের দিকে তাকিয়ে আছে। অরুণিকার মায়াভরা ছবি দেখেই যেন তার হৃদস্পন্দন বেড়ে যায়। হঠাৎ তার সহকর্মী ছাদে এসে ব্যস্ত কণ্ঠে বলে, ইমান কথাটা শুনেই চমকে ওঠে। সে সাথে সাথে আরাফকে ফোন করে, কিন্তু আরাফের ফোন বন্ধ দেখাচ্ছে। সে এরপর ইমনকে ফোন করে। ইমন পুরো ঘটনাটা ইমানকে বলতে ইমান সব বুঝে গেল। ইমনের কল কেটে আরেকটা নম্বরে ডায়াল করে। ওপাশ থেকে কল রিসিভ হতে ইমান চেঁচিয়ে বলে, কি করতে চাইছো তুমি বাবা? অরুর কিছু হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। ওপাশ থেকে শীতল কণ্ঠে ইমানের বাবা বলে, এটাই হওয়ার ছিল। ইমান, মেয়েটা তো তোমার চেয়ে বেশি অন্য কাউকে গুরুত্ব দিচ্ছে। তাহলে ওর বাঁচা মরায় তোমার কী বা আসে চাই? আমি ওকে ভালোবাসি, তাই আমার আসে যায়। ও তোমাকে ভালোবাসে না, আর তোমার ওই মেয়ের নাম মাথা থেকে মুছে ফেলা উচিত। ইমান রাগী কণ্ঠে বলে, অনেক করে ফেলেছো, এবার আর না। আমি সবাইকে তোমাদের কথা জানিয়ে দেব। তোমরা কারা কারা জড়িত আছো সবাইকে ধরিয়ে দেব। ওপাশের লোকটি হালকা হাসে, তারপর বলে, রক্তের সম্পর্ক সব কিছুর ঊর্ধ্বে। তুমি পারবে না বাবা। আমি তোমাকে কত কষ্ট করে বড় করেছি, তুমি তোমার বাবার ক্ষতি করতে পারবে না। ইমান কলটা কেটে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। বাবা নামটা দেখেই তার চোখ ছলছল করে উঠল। পরক্ষণে তার চোখের সামনে অরুণিকার মায়াবী মুখটা ভেসে উঠল। সে জোরে শ্বাস নিয়ে আস্তে করে ছাড়ল। তারপর আহনাফের নাম্বারে কল দিল। আহনাফ কল রিসিভ করতে ইমান আহনাফকে কিছু বলতে না দিয়ে বলতে লাগলো, আমি জানি আদিল ভাইয়াকে কে মেরেছিল। আমি জানি আরবান তালুকদারের সাথে কে জড়িত আছে। আমি জানি রহমাতুল্লাহ কার কথায় আপনাদের পরিবারের সবাইকে মেরেছিল। আমি এটাও জানি আজ কি হবে, আর অরুণিকা কোথায় থাকতে পারে আমি সব জানি। আহনাফ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইমান তাকে সবকিছুই সংক্ষেপে বলল। আহনাফ বলল, আমি কাল রাতে আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু তুমি যে তার ছেলে এটা ভাবতেও পারিনি। এখন ওরুকে কোথায় পাওয়া যাবে সেটাই বলো। তাদের অনেক দিনের পরিকল্পনা ছিল মুরাদপুরে একটা হামলা করাবে। এই হামলার মূল উদ্দেশ্য সাহিল মির্জাকে মেরে ফেলা। তারা ক্ষোভের বশেই অরুণিকাকে মারতে চাইছে। তারা চেয়েছিল অরুণিকার সাথে আরবান তালুকদারের বড় ছেলের বিয়ে দিয়ে মূর্তির সব সম্পত্তি নিজের নামে করে নিতে। যখন জানলো আমি ওকে ভালোবাসি, তখন আমাকেই বাধ্য করতে লাগলো। ওদের সব প্ল্যান জানার পর আমি অরুণিকার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই হয়তো তোমাদের ওপর ক্ষোভ থেকেই ওকে মারতে চাইছে। ওরা জানে অরুণিকার কিছু হলে তোমরা দুর্বল হয়ে পড়বে। আহনাফ ভাই আমার বাবার খুনি, শাহেদ মির্জা খুনি নন। রহমতুল্লাহ তোমাদের ব্রেন ওয়াশ করার জন্য শাহেদ মির্জার নাম নিয়েছিল, কারণ শাহেদ মির্জার সাথে রহমতুল্লাহর ব্যক্তিগত সমস্যা ছিল। জানি আসল খুনি তো সেই সিকান্দার বস। আদিল ভাইয়াকে সিকান্দার বসই মেরেছিল। তুর্যের বিয়ের দিন সেই আদিল ভাইয়ার ওপর হামলা করেছিল। ভাইয়া, অরুণিকা হয়তো আরবান তালুকদারের কাছেই জিম্মি, নয়তো মুরাদপুরের আশেপাশে কোথাও তাকে আটকে রেখেছে। বোমটা কখন বাস্ট হবে আমি জানি না, কিন্তু আজই যে কোনো সময় হতে পারে। আমি রাখছি, আমি আমার দিক থেকে সব চেষ্টা করব। ইমান কিছুক্ষণের মধ্যেই সব তথ্য বের করে আরমান তালুকদারের ঠিকানা আহনাফকে মেলে পাঠিয়ে দিল। মাউসিয়া তার শতাব্দীকে একা রেখে 6 জনে তাদের 15 বছরের যুদ্ধের সমাপ্তিও তাদের একমাত্র প্রাণকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ল। আরমান তালুকদার তন্নির ছবির সামনেই দাঁড়িয়ে আছেন। বন্দুকের ঠাটা শব্দ কানে আসতেই আরমান তালুকদারের ঠোঁটের হাসির রেখা ফুটে ওঠে। পাশের ড্রয়ার থেকে একটা কালো কোট বের করে তা পরে নিলেন। কোট পরতে পরতে তিনি জানলার সামনে এসে দাঁড়ান। নিচে আরাফ ইমন আর তুর্যকে দেখে তিনি মুচকি হাসে। তারপর আলমারি থেকে কালো গ্লাভস বের করে পরে নিলেন। ড্রয়ার থেকে একটা কালো মুখোশ বের করেন। সেটাও মুখে লাগিয়ে তিনি আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে তিনি হাসতে লাগলেন। সেদিন সময়টা ছিল সন্ধ্যে 7টা। মৈত্রী ম্যানশনে হঠাৎই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহল্লায় থাকা সবাই চমকে ওঠে। গত কয়েক বছরে বিদ্যুৎ গেলেও মৈত্রী এলাকার রাস্তার হেডলাইটগুলো কখনোই বন্ধ হয়নি। আর আজ হঠাৎ পুরো এলাকা অন্ধকারে ছেয়ে গেল কেন?
রহমতুল্লাহ ছেলে রুকন এসে আরবান তালুকদারের সামনে দাঁড়ায়। বাড়ির প্রধান গেটে, ভেতরের গেট, প্রতিটি বাড়ির গেটে কজন অস্ত্রধারী পাহারাদার আছে সব তথ্যই দিল। আরবান তালুকদার পেছনে ইশারা করতে একটা ছোট্ট ট্রাকের পেছন থেকে 60 জন মুখোশ আর অস্ত্রধারী সন্ত্রাসী নেমে পড়ে। আরবান তালুকদারের হাতের ইশারায় দেরি না করে 60 জনই মৈত্রী ম্যানশনের প্রধান গেট দিয়ে ঢুকে গুলি চালাতে লাগলো। নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন এলাকাটা যেন মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠল। আশেপাশের বাড়িগুলোর দারোয়ানরা গেট বন্ধ করে দিয়ে তাদের ঘরে ঢুকে পড়েছে। 18 মিনিটের ব্যবধানে পাহারাদারদের হত্যা করে 60 জন মুখোশধারী লোক বিভক্ত হয়ে প্রথমে ইমতিয়াজ মাহবুবের বাড়িতে ঢুকে, তারপর হাকিম আহমেদের বাড়িতে সবাইকেই নির্বিচারে গুলি করে হত্যা করে। তারপর আলিম হোসেনের বাড়ি, এরপর আশেপাশে তাদের আত্মীয় বন্ধুদের বাড়িতেও হামলা চালালো। সবার শেষে আরবান তালুকদার চৌধুরী বাড়িতে ঢুকেন। ততক্ষণে আনিস চৌধুরী জানলার ফাঁক দিয়ে কালো কোট পরা আরবান তালুকদারকে দেখে ফেলে। তবে তিনি জানতেন না হে লোক আরবান তালুকদার হবে কিনা, কারণ কয়েক মাস আগে তাদের নিজেদের ব্যবসায়িক সাফল্যের জন্য একটা বন্ধু ও আত্মীয়দের নিয়ে একটা সমাবেশ আয়োজন করা হয়েছিল, আর সেখানে সবাইকে মৈত্রী গ্রুপ থেকে কালো কোট দেওয়া হয়েছিল। আর এই কোট শুধু তাদের পরিচিত বন্ধু বা আত্মীয়দেরই থাকার কথা। আর সেই সমাবেশে মোর্শেদ জুবায়ের উপস্থিত থাকলেও তার কালো কোটটাতে ত্রুটি থাকায় সেটা সমাবেশের আয়োজনের হাতে দিয়েই বেরিয়ে এসেছিলেন তিনি। আনিস চৌধুরী ভাইকে এ কথা জানাতে জুবায়ের করিম চৌধুরীর সাথে সাথেই ফোন দিয়ে মোর্শেদ জুবায়ের কাছে সাহায্য চাইলেন। আর এই কিছুক্ষণের মধ্যে 20 জন অস্ত্রধারী লোক একই সাথে চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে। জুবায়ের করিম চৌধুরী ভীত সন্ত্রস্ত পরিবারের সবার মুখের দিকে না তাকিয়ে তার আদরের কন্যা অরুণিকাকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে ছুটেন। ততক্ষণে আরবান তালুকদার পিস্তল তাক করে আরফের বাবা আরহাম চৌধুরীর বুকে গুলি ছুটতে লাগলেন। অরুণিকার সাথে সাথে বাবাকে জড়িয়ে ধরে। জুবায়ের করিম চৌধুরী মেয়েকে রান্নাঘরের ক্যাবিনেটে বসিয়ে দিয়ে বললেন, আমি না আসা পর্যন্ত তুমি একটা শব্দও করবে না, এখান থেকে বেরো হবে না। অরুণিকা ঠোঁট ফুলিয়ে মাথা হেলিয়ে দিতে তিনি ক্যাবিনেটের দরজা বন্ধ করে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তারপর নিজেকে পিলারের আড়ালে রেখে বসার ঘরের টেবিলে রাখা সমাবেশে আসা মেহমানদের তালিকাটা উঠিয়ে নিলেন, কারণ এর মধ্যে খুনির নাম থাকবে। আর তখনই তার উপরে কেউ গুলি ছুড়ে পিঠে আর হাতে দুটো গুলি লাগায় জুবায়ের করিম চৌধুরী মাটিতে ঢলে পড়েন। এরপর ঘরের সবাইকে মেরে ফেলার পর আরবান তালুকদারের লোকেরা এসে যখন বলল আর কেউ বেঁচে নেই, আরবান তালুকদার তখন মুচকি এসে বলে, প্রতিটি ঘরে আগুন লাগিয়ে দাও, যাতে ওদের অস্তিত্ব এই বাড়িতেই মিশে যায়, কারো চিহ্ন যেতে অবশিষ্ট না থাকে। সেই রাতের দৃশ্যটা ভাবতে ভাবতে আরবান তালুকদার নিজের পিস্তলে গুলি ভরতে লাগেন আর মনে মনে বলে, সেদিন যাদের মারতে পারিনি আজ তাদের মেরে আমার রক্ত ঠান্ডা করব। তুর্য ধাক্কা দিয়ে আরবান তালুকদারের রুমে দরজা খুলতেই আরবান তালুকদার তার পিস্তলের প্রথম বুলেটটা তুর্যের দিকে ছুড়ে বুলেটটা সোজা তুর্যের কাঁধে এসে লাগে। তুর্য দরজার কাছে ধপ করে বসে পড়ে। আরাফ আর ইমন তুর্যকে এভাবে ঢলে পড়তে দেখে তার দিকে দৌড়ে এলো। ততক্ষণে আরবান তালুকদারের কিছু লোক এসে ইমন আর আরাফকে মারতে লাগলো। আরাফ তুর্যের অবস্থা দেখে নিজের সব শক্তি দিয়ে লোকগুলোকে মারলো। আরবান তালুকদার তুর্যের পায়ে আরেকটা গুলি ছুড়ে তুর্য পা ধরে একপাশে কাত হয়ে শুয়ে পড়ে। ইমন আরবানের লোকগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে তুর্যকে টেনে দরজার সামনে থেকে সরিয়ে নেয়। আরবান তালুকদার নিজের ঘর থেকে বেরিয়ে ইমনের দিকে পিস্তল তাক করেন। ইমন তুর্যকে ধরে একপাশে বসে আছে, সেই স্থির দৃষ্টিতে আরবান তালুকদারের দিকেই তাকিয়ে রইল। তখনই আরাফ পেছন থেকে এসে আরবান তালুকদারের পিঠে ছুরি চালিয়ে দেয়, ঠিক যেভাবে রহমতুল্লাহ আহনাফের পিঠে ছুরি আঘাত করেছিল সেইভাবে। আরবান তালুকদার দুর্বল হয়ে পড়তে ইমন উঠে তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিল আর তার মুখের মুখোশটা টেনে খুলে ফেলে। আরবান তালুকদার দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে পড়ে। আরাফ আরবান তালুকদারের পিস্তলটা হাতে নিয়ে বলে, অনেক হয়েছে, আর না। আরবান তালুকদার কাপা গলায় বলে, তুমি আমাকে মারবে আরাফ? তোমার মামাকে মারবে? আরাফ গর্জন করে বলে ওঠে, আপনি আমার পুরো পরিবারকে খুন করেছিলেন। কারণ আছে, কারণ তোমার মা, তোমার বাবা, তোমার দাদা দাদি, তোমার পুরো পরিবার আমার হাতে হত্যা করেছি। তিনি আমাকে চিঠি লিখেছিলেন। ভুল, আপনি ভুল বুঝেছিলেন। সংসারে অনেক ঝামেলা হয়, মা সেই ফার্স্ট
ফার্স্টেশন থেকেই আর ভাইকে চিঠি লিখেছিল আর বলেছিল তাকে একটু দেখতে আসতে। আমার জন্মের পর মা অসুস্থ হয়ে যায়। মাকে কেউ সন্তান নিতে বাধ্য করেননি। মেজো বাবার 2টা ছেলে হয়েছিল, তারপরও মা সন্তান নিতে পারছিল না। তবুও এই নিয়ে কারো কোনো আফসোস ছিল না। এমনকি মেজো বাবা আর মেজমা জিশান ভাইকে দত্তক হিসেবে দিতে চেয়েছিলেন, কিন্তু মা নিজের ছেলে চেয়েছিলেন। নিজের ইচ্ছায় সবার বিরুদ্ধে গিয়ে মা আমাকে জন্ম দিয়েছিলেন। কেউ তাকে মারেনি, কেউ মাকে কষ্ট দেয়নি। এটা শুধু কিছু সময়ের আক্ষেপ ছিল। আর সেই আক্ষেপ থেকে আপনি এতগুলো মানুষকে খুন করেছেন। অরুর বাবা মা ভাইদের মেরেছেন, আনাফের বাবা মাকে মেরেছেন, ছোট আব্বার পুরো পরিবারকে মেরে ফেলেছেন। শুধু তাই নয়, মন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সবাইকে খুন করেছেন। সেই রাতে আমি জনলোক খুন হয়েছিল। আমি বাড়ির কাজের লোকদেরকেও রেহাই দেননি। আপনি তো মানুষ না, আপনি তো একটা পশু। আরমান তালুকদার হাসতে হাসতে বলে, মেরেছি, বেশ করেছি। আমি নিজ হাতে তোর বাবাকে মেরেছি, তোর দাদার বুকটা ঝাঁঝরা করে দিয়েছি, তোর ছোট আব্বার ছেলে দিশানের গলাটা কেটে তোর দাদির কোলে দিয়ে এসেছি। আর তোর নাতির শখ, তোকেও মেরে ফেলতাম, কিন্তু তুই ছিলি না। যখন জানলাম তুই বেঁচে আছিস তখন ভাবলাম তোকে পরে মারবো। আগে যারা মরেছে তাদের একটু মিটিয়ে দেই, তারপর তোদের বাড়িতে আগুন ধরিয়ে দিই। আর সেই রাতেই তোর পুরো পরিবারকে আমি ধোঁয়ার সাথে হাওয়ায় উড়িয়ে দিয়েছিলাম। আরাফের চোয়াল শক্ত হয়ে এলো। সে একে একে সবগুলি ছুঁড়ে আরমান তালুকদারের বুকটা ঝাঁঝা করে দেয়। এতেও সে শান্ত হলো না। সে আরমান তালুকদারের নিথর শরীরটা টেনে এনে মেঝে থেকে ছুরিটা হাতে নিল। তারপর একটার পর একটা আঘাত করতে লাগলো। আরাফকে এই মুহূর্তে উন্মাদের মতো লাগছে। সে চিৎকার করে কাঁদছে। ইমন তাকে টেনে সরিয়ে আনলো আর তার হাত থেকে ছুরিটা নিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ আরাপ, শান্ত হ। লোকটা মারা গেছে, এখন তুর্যের অবস্থা খারাপ, আমাদের ওকে হাসপাতালে নিতে হবে। আরাফের হুঁশ ফিরতে আরাফ তুর্যের দিকে ছুটে গেল। ইমন আর আরাফ তাকে কাঁধে উঠিয়ে নিচে নামে। আরাফ গাড়িতে উঠেই আরমান তালুকদারের ব্যাপারে সবকিছুই মুর্শিদ জুবাইরকে জানায়। মুর্শিদ জুবাইর তাকে আশ্বস্ত করে বলে, আমি সব ব্যবস্থা করব। আরমান তালুকদারের হত্যাকে আমি দুর্ঘটনার নাম দিয়ে দেব। তোমার কোনো ক্ষতি হবে না আরাফ। হত্যার বদলে হত্যা, এটাই ন্যায় বিচার। প্রায় 2 ঘন্টা ধরে মুরাদপুরের অলিগলি ছুটছে তাহমিদ, ইভান আর আহানাব। বোম ঠিক কোথায় রাখা হয়েছে এ নিয়ে সবাই সন্দেহে আছে। নিরাপত্তা বাহিনী এসে তাদের যন্ত্র দিয়ে পুরো জায়গা অনুসন্ধান চালিয়েছে, কিন্তু কোথাও কিছুই পাওয়া যায়নি। সবাই ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। 10টা থেকে 12টা পর্যন্ত মুরাদপুরের আশেপাশে সব রাস্তা বন্ধ। এমন জায়গা বন্ধ রাখলে পুরো শহরের চলাচল খানিকটা স্থির হয়ে যাবে। 12টার পর আবার সব স্বাভাবিক চলতে লাগলো। মানুষ নিরাপত্তা বাহিনীর কথা শুনতে আগ্রহী নয়। এলাকাটা এত বড়ও নয় যে বোম রাখলে খুঁজে পাওয়া যাবে না। অনেক খোঁজাখুঁজির পর এই সিদ্ধান্ত নেওয়া হলো যে আহনাবদের বিভ্রান্ত করার জন্যই এই তথ্য দেওয়া হয়েছে। এই মুহূর্তে ইমানকে বিশ্বাস করবে কি করবে না সেই দ্বন্দ্বেই ভুগছে 3 জন। তামিদের পাটা অসম্ভব ব্যথা করছে, ইভানের চোখ জ্বালা করছে, আহনাফের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তাদের 3 জনেরই রোদের তাপে পুরো শরীর ঘামে ভিজে গেছে, গলার পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবুও তাদের একটুও পানি খাওয়ার ইচ্ছে হচ্ছে না। এই মুহূর্তে অনুগ্রহিকাকে পেলেই যেন সব তৃষ্ণা মিটবে। এদিকে তুর্যকে হাসপাতালে আনা হয়েছে। ইমন মাউসিয়াতকে ফোন করে সবটা জানাতে মাউসিয়াত তাড়াতাড়ি উপমাকে তুর্যের খবর দেয়। উপমা সব শুনে পাগলের মতো ছুটতে ছুটতে হাসপাতালে পৌঁছায়। সে তুর্যের জন্য কাঁদছে। ইমন তাকে শান্ত করতে ব্যস্ত। এদিকে আরাব পাথরের মতো বসে আছে। সে নিজের হাতে কোনো মানুষকে খুন করেছে, তাই তো নিজেকেই কেমন যেন নোংরা নোংরা লাগছে। ইমন আরাফের দিকে এক নজর তাকিয়ে উপমাকে ধমক দিয়ে বলে, এতদিন তো আমার বন্ধুর খবর নাওনি, এখন এসে এসব ন্যাকামো করছো কেন? চুপ করে বসে থাকো, নয়তো ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেব। আসছে বউগিরি দেখাতে। উপমা ইমনের কথাই নির্বাক হয়ে গেল। তার চোখ বেয়ে টকটক করে অশ্রু গড়িয়ে পড়ে। সে ধপ করে হাসপাতালের বেঞ্চে বসে পড়ে। মুহূর্তেই তুর্যের শুকনো মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। কতবার তার অফিসের সামনে গিয়ে তুর্য দাঁড়িয়েছিল, কতবার তার বাড়ির সামনে হাঁটু করে বসে ক্ষমা চেয়েছিল।
তুর্য শুধু একটা বার সুযোগ চেয়েছিল, কিন্তু উপমা একটুও সাড়া দেয়নি। উপমা 2 হাত উঠিয়ে মনে মনে বলে, আল্লাহ, আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি তুর্যকে অনেক কষ্ট দিয়েছি, আমি ওকে আর কষ্ট দেব না, ওকে আর দূরে সরিয়ে দেব না। আল্লাহ প্লিজ ওকে সুস্থ করে ফিরিয়ে দাও, প্লিজ আল্লাহ। তুর্য সুস্থ হলে আমি টানা 30টা রোজা রাখবো, এতদিন যত টাকা জমিয়েছি সব দান করে দেব। তুর্যকে সুস্থ করে দাও আল্লাহ। এদিকে টুইঙ্কেল হাউসের বাড়ির দরজার সামনে 4-5 জন মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে। মাউসিয়ার দরজার পিপোহোল দিয়ে লোকগুলোকে দেখে ঘাবড়ে গেল। সে শতাব্দীকে নিয়ে বসার ঘরে চলে এলো। বসার ঘরের পাশে একটা রুম আছে, তারা সেখানে চলে গেল। শতাব্দীকে হুইলচেয়ার থেকে নামিয়ে এক কোনায় বসিয়ে জিনিসপত্র দিয়ে তাকে ঢেকে দিল। তারপর সে নিজেও একটা ক্যাবিনেটে ঢুকে বসে রইল। মাউসিয়াত সন্তান সম্ভবা, এর মধ্যে সে লোকগুলোর সাথে মারপিট করতে পারবে না। যদিও সে জুডো বিদ্যায় পারদর্শী, কিন্তু এই মুহূর্তে সে নিজের সন্তানের জন্য কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। সে ইমনকেও জানাতে চাচ্ছে না যদি ইমন এখানে এসে কোনো বিপদে পড়ে। হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ শোনা গেল। এর কিছুক্ষণ পর বাড়ির টেলিফোনটা বেজে ওঠে। মাউসিয়া ধীরে ধীরে ফোনের কাছে গিয়ে রিসিভ করতে রিয়াজুর রহমানের কণ্ঠ শুনে থমকে গেল। রিয়াজুর রহমান বললেন, হ্যালো হ্যালো মাউসিয়াত কাপা কণ্ঠে বলে, হ্যালো। কে বলছেন? মিসেস সিমন মাহবুব। জি। আমি রিয়াজুর রহমান। আপনাদের বাসার বাইরে কিছু হামলাকারী ছিল, ওদের গ্রেপ্তার করা হয়েছে। দরজা খুলুন। আমি আর শাহবাজ খান বাইরে দাঁড়িয়ে আছি। মাউসিয়াত সাহস নিয়ে দরজা খুলে। দরজা খুলতেই দেখলো কিছু পুলিশ সদস্য সাথে নিয়ে শাহবাজ খান আর রিয়াজুর রহমান দাঁড়িয়ে আছে। তারা ভেতরে ঢুকে শতাব্দীকে বের করে আনে। বাড়ির গেটে ভালোভাবে তালা লাগিয়ে মাউসিয়াত ইমনকে বলল সে শতাব্দীকে নিয়ে রিয়াজুর রহমানের বাড়িতে যাচ্ছে। ইমন অনুমতি দিতেই সে চলে গেল। রিয়াজুর রহমান বাসায় এসে মাউসিয়াতকে বলে, কাল রাতে মুন্সি আঙ্কেলের পরিবাররা আপনার সাথেই এসেছিল, ওরা কোথায়? রিয়াজুর রহমান কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওরা আমার নতুন বাড়িতে। এটা আমার নতুন বাড়ি, ভেতরে আমার মা আছেন। মাউসিয়াত শতাব্দীকে নিয়ে রিয়াজুর রহমানের মায়ের ঘরে এলো। সে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এই মুহূর্তে কাকে বিশ্বাস করবে বুঝতে পারছে না। তাই রিয়াজুর রহমান তার পরিচিত এক বোনকে বাসায় আসতে বলে। মাসিয়া যেহেতু সন্তান সম্ভবা, তার এখন মনটা স্থির থাকা উচিত। তার বয়সী কোনো মেয়ে যদি তার আশেপাশে থাকে তাহলে সে মানসিকভাবে শান্ত থাকবে। এদিকে সে কিছুক্ষণ পরপর ইমনের সাথে কথা বলছে। ইমন ঠিক আছে কিনা কয়েকবার করে জিজ্ঞাসাও করেছে। এদিকে তুর্যের অপারেশন চলছে। অন্যদিকে আরা পাথরের মতো বসে আছে। ইমন সব ফেলে তো আর মাউসিয়াদের কাছে আসতে পারবে না। তাই সে মাউসিয়াদকে আশ্বস্ত করে বলে সে তাড়াতাড়ি ফিরবে। প্রায় 1/2 ঘন্টার মধ্যে ইমান শহরে পৌঁছালো। শহরে এসেই তার সহকর্মী থেকে সব খবর নিয়ে নিল। ইমান বুঝতে পারলো তার বাবা এখানে একটা চালাকি করেছে। তাই সে আহনাফকে একটা মেসেজ দিয়ে মুরাদপুরের উদ্দেশ্যে গাড়ি ঘোরায়। এদিকে আহনাফ একটা বাড়ির সামনে তার বাইকটা থামায়। বাইক থেকে নেমে এসে ধীর পায়ে বাড়িটায় ঢুকে রান্নাঘর থেকে পানি খেতে খেতে বেরিয়ে এলো ইসমাম মুন্সি। ইসমাম আহনাফকে দেখেই চমকে ওঠে। সে ভ্রু কুচকে বলে, আহনাফ, তুমি এখানে? আপনার সাথে দেখা করতে এসেছি। আপনার একটা সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি সাহায্য লাগবে বলো। অরুণিকাকে পাওয়া যাচ্ছে না। আপনি কি বলতে পারবেন ও কোথায় আছে? ইসমাম ভেবাচাকা খেয়ে বলে, আমি কিভাবে বলবো? সেটাই তো, কিন্তু আমার যতদূর ধারণা আপনি না জানলেও সিকান্দার বস সব জানবে। ইসমাম স্তব্ধ হয়ে কিছুক্ষণ আহনাফের দিকে তাকিয়ে রয়। পরক্ষণে সোফার কোণা থেকে একটা পিস্তল বের করে আহনাফের সামনে ধরার আগে আহনাফ তার বুকে সজোরে একটা লাথি মারে। ইসমাম ছিটকে দেয়ালের সাথে ধাক্কা খেলো। আহনাফ ইমানের সহকর্মীদের ইশারায় বলে দরজা বেঁধে দিতে। তারপর সে ইসমামের পিস্তলটা পা দিয়ে ঠেলে দূরে সরিয়ে ইসমামের সামনে বসে পড়ে। ইসমাম ভীতু চোখে আহনাফের দিকে তাকিয়ে বলে, আমার অরু কোথায়? আমি কিভাবে জানবো আহনাফ? তুমি আমাকে কেন মারতে চাইছো? ইমান আমাকে সব বলে দিয়েছে। আদিল ভাইয়াকে তুই খুন করেছিস, নিজেকে তৈমুর হিসেবে পরিচয় দিয়েছিস, আর তোর বাবা শাহবাজ খানের পরিচয়ে এতদিন এত অন্যায় করেছে। আর গতকাল সিকান্দার বসের পরিচয় দিয়ে আমার কাজটা তো তুই আরো সহজ করে দিয়েছিলি। সিকান্দার বস নামের কেউই নেই, এটা তোর ছদ্মনাম। সাবা মির্জার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার নাম শিকদার শেখ। কলকাতায় আমি তার কোম্পানিতেই কাজ করতাম। ইস,
কিভাবে ফেসে গেলি তুই, তাই না? তুই যে ফেক ডাটা অনলাইনে ছেড়েছিস, ভুল করে ওখানের একটা ডাটায় তোর হ্যাকার তারিখ চেঞ্জ করতে ভুলে গিয়েছিল। আর ওই তারিখ দেখেই বুঝলাম সিকান্দার বসের কোনো